বছরের শেষ দিন, একটা ফেস্টিভ মুড। এই ফেস্টিভ মুডের মধ্যেও রাজনৈতিক কার্যকলাপ অব্যাহত রয়েছে। যেমন রাজ্যে রয়েছেন অমিত শাহ, ঠিক তেমনই দিল্লির ছবি প্রথমে একবার দেখতে চাইব, কারণ সেখানে নির্বাচন কমিশনের দপ্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের প্রতিনিধিরা। বছরের শেষ দিন, উৎসবের মেজাজ, রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু চলছেই। কমিশনকে একরকম চাপে রাখার কৌশল বলা যেতে পারে। আমার সঙ্গে মৈত্রী রয়েছে নয়াদিল্লি থেকে। মৈত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদরা, বিধায়ক, তারা সবাই গিয়েছেন, তৃণমূলের প্রতিনিধিরা গিয়েছেন নির্বাচন কমিশনের দপ্তরে। এজেন্ডা কি বলতে চান তারা? দেখো, একেবারে মাত্র কয়েক মুহূর্ত আগে জাতীয় নির্বাচন কমিশনের এই যে সদর দপ্তর রয়েছে, এখানে এসে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের যে 10 প্রতিনিধি দলের সদস্যরা রয়েছেন, যাতে সাংসদরা রয়েছেন এবং মন্ত্রীরাও রয়েছেন। মূল যে বিষয়টি রয়েছে, যে এসআইআর সংক্রান্ত যে হেনস্থা সাধারণ মানুষের হচ্ছে, সেই প্রশ্ন তোলার পাশাপাশি যে 1,36,00,000 অর্থাৎ ড্রাফট তালিকায় যে নাম বাদ গিয়েছে, তারপরেও যে 1,36,00,000 নাম বাদ যাবে বা তাদের ক্ষেত্রে কিছু ডাউটফুল রয়েছে, ডাউটফুল ভোটার্স, সেই ডাউটের ক্ষেত্রে তাদের কেন তালিকা দেওয়া হচ্ছে না, সে বিষয়ে কেন স্বচ্ছতা রাখছে না জাতীয় নির্বাচন কমিশন, এই প্রশ্নটা কিন্তু তারা তুলছেন এবং এই প্রশ্নটা তুলেই তারা সরব হবেন। তার পাশাপাশি একেবারে সাধারণ মানুষের যে ভোগান্তি হচ্ছে প্রতিদিন এই শুনানি চলাকালীন, এবং একই সঙ্গে তাদেরকে যে সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল সেগুলো দেওয়া হচ্ছে না, যেভাবে এখনও মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে, সেই সমস্ত বিষয় কিন্তু আজকে তোলা হবে। মনে থাকবে তোমার, অতনু, যে এর আগেও ঠিক গত মাসে নভেম্বরের শেষে একেবারে তৃণমূলের সাংসদদের প্রতিনিধি দল তারা কিন্তু এসেছিলেন এই জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে, এবং সেখানে তারা 5টি প্রশ্ন নিয়ে এসেছিলেন, যেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছিল যে তাদের যে 5টি প্রশ্ন ছিল তার একটিরও জবাব, সদুত্তর বা সঠিকভাবে জবাব দিতে পারেনি জাতীয় নির্বাচন কমিশন। ফলে আজকে যখন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে, যার নেতৃত্বে থাকবেন সিইসি জ্ঞানেশ কুমার, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ এই 10 সদস্য, তারা যখন বসবেন সেই বৈঠকে, সেখানে এই 5টি প্রশ্নও কিন্তু তারা তুলবেন বলেই মনে করা হচ্ছে। ফলে বছরের শেষ দিন, এবং মৈত্রী, যেমন তুমি বলছিলে যে দেখো, এই যে শুনানিতে ডাকা হয়েছে 1,36,00,000-কে, হ্যাঁ, এই যে মিসম্যাচ, সেই মিসম্যাচ প্রসঙ্গ আজ উঠবে। গতকাল যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, তখনও তিনি এই প্রসঙ্গ তুললেন, তুলে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন। বলছেন যে তালিকা কোথায়, যাদের ডাকা হয়েছে, এই যে শুনানিতে তলব করা হলো 1,36,00,000, তাদের কোনো তালিকা কেন প্রকাশ করা হচ্ছে না? আজকে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বয়স্কদের যেভাবে হ্যারাস করা হচ্ছে এসআইআর এর নাম করে, আজকেও একজন রামনগরে মারা গেছে, গতকালও একজন রানীবাঁধে মারা গেছে, রোজ সকালে একটা করে মৃত্যু সংবাদ। কটা বিজেপির নেতা সাংসদ গেছে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে? যারা মারা গেছে তারা ঘুষপেটিয়া, যাদের নাম বাদ পড়েছে। নির্বাচন কমিশন কেন এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করে প্রমাণ করতে পারছে না এদের মধ্যে কজন রোহিঙ্গা ছিল, কজন বাংলাদেশি ছিল? ইলেকশন কমিশন লুকাচ্ছে কেন? কার ভয়ে, কার আদেশে, কার অঙ্গুলি হেলনে? আর আমি 31 তারিখ দিল্লিতে নিজে যাব, আমি নিজে চিফ ইলেকশন কমিশনের সাথে দেখা করে সদুত্তর চাইবো। আপনার যদি উদ্দেশ্য সঠিক থাকে আর লোকাবার কিছু না থাকে, আপনি লিস্ট রিলিজ করবেন। বিজেপির নেতারা যেহেতু বলেছিল 1 কোটি 1.5 কোটি নাম বাদ যাবে লক্ষ্য পূরণের কারণে, আপনি ভারতবর্ষের ইলেকশন কমিশনার, আপনি বিজেপির ইলেকশন কমিশনার নয়। যদি 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়, লিস্ট রিলিজ করুক। বাংলায় যদি 1 কোটি রোহিঙ্গা বাংলাদেশি থাকে, ইলেকশন কমিশন লিস্ট রিলিজ করুক। হয় লিস্ট রিলিজ করুন, নইলে বাংলার মানুষের কাছে ক্ষমা চান, কান ধরে ক্ষমা চান যে ভুল হয়েছে। কেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে এফআইআর হবে না? আপনি এসআইআর করে বাংলা দখল করতে চেয়েছেন, মানুষ এফআইআর করে আপনার বিরুদ্ধে গণতান্ত্রিক ভাবে জবাব দেবে। আমরা একটা সময়সীমা আগামী 31 তারিখ বেঁধে দিয়ে আসবো, আর যদি এই লিস্ট না রিলিজ করা হয়, ইলেকশন কমিশনের অফিস ঘেরাও হবে। আর এদিকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বলছেন যে ভুয়ো নাম কাটায় অসুবিধা হয়েছে তৃণমূলের, সেই কারণেই তৃণমূল এই কথাগুলো বলছে। অভিযোগ কেন হচ্ছে অভিষেক ব্যানার্জি? ভুয়ো নামগুলো কাটা হয়েছে বলে অভিযোগ? মৃত ব্যক্তি, ডুপ্লিকেট, শিফটেড, রোহিঙ্গা অনুপ্রবেশকারীর নামগুলো কাটা হয়েছে বলে অসুবিধা হচ্ছে? কোন জীবন্ত ভোটার যে বেঁচে আছেন তার নামটা কাটা হয়েছে, আপনি ইলেকশন কমিশনকে কমপ্লেন করুন, আপনি আদালতে যেতে পারেন। আপনি 2 দিন আগে ভার্চুয়াল মিটিং এ যেটা বলেছেন আমরা শুনলাম, যে এতগুলো নাম কাটা হলে তৃণমূলের অসুবিধা হয়ে যাবে। এখন সেই অসুবিধা তো আমরা ঠিক করতে পারবো না। বাংলার মানুষকে ইলেকশন কমিশন একটি কনস্টিটিউশনাল বডি,
একটি স্বচ্ছ ভোটার রোল দেবেন। যারা আমাদের সুযোগ সুবিধাগুলো কেড়ে নিচ্ছিল এতদিন, তারা আর কাটতে পারবে না, এটা তো আপনাদেরও সমর্থন থাকা দরকার। তাই আপনি যেতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি গোলাবাদ যে চেষ্টা করছেন, এসআইআর বন্ধ করার চেষ্টা করছেন, সেটা কিন্তু হবে না। যারা বয়স্ক, যারা অসুস্থ, যারা বিশেষভাবে সক্ষম, তাদের তো হিয়ারিং হবে, কিন্তু সেই হিয়ারিং তো তাদের বাড়ি গিয়ে করা উচিত, কিন্তু তারা সেটা জানেন না। অনেকেই জানেন না। কেন জানেন না? কারণ নির্বাচন কমিশনের এই নির্দেশ স্পষ্ট নয়। বিএলও ইয়ারোদের মাধ্যমে এই বার্তা স্পষ্ট করতে হবে, দাবি করছে তৃণমূল। বাইরে থাকা যে পরিযায়ী শ্রমিকরা রয়েছেন, যারা পড়ুয়া, তাদের ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করা হোক। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তৃণমূলের প্রতিনিধি দলের আবেদন। স্পেসিফিক অর্ডারটা আপনাদের এইআরও লেভেলে কিংবা বিএলও লেভেলে নেই, আপনারা সেই অর্ডারটা ক্যারি আউট করুন। সাধারণ মানুষ তো সব খবর জানে না, তাদের কাছে তো সব খবর পৌঁছচ্ছে না, এবং সাধারণ মানুষের কাছে খবর পৌঁছচ্ছে না বলে একটা অসুস্থ মানুষ, তিনি এই আইন নিয়মটা জানেন না বলে তিনি হিয়ারিং সেন্টারে চলে যাচ্ছে। আপনাদের এলাকায় যিনি বিএলও ছিলেন কিংবা কোনো এক বিএলএ2, তাদের মাধ্যমে জানান, যাতে আপনার বাড়িতে গিয়ে হিয়ারিংটা হয়। যারা পড়াশোনার জন্য বাইরে আছেন, যারা চাকরি সূত্রে বাইরে আছেন, যারা বিভিন্ন কাজে বাইরের রাজ্যে কিংবা বাইরের দেশে আছেন, তাদের হিয়ারিংয়ের জন্য এখানে না ডেকে তাদের ভার্চুয়াল হিয়ারিং করা হোক। কারণ তাদের বাড়ির লোকেরা যে এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন, সেখানে তাদের ফটোগ্রাফ আছে। বছর শেষে এদিকে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের সদর দপ্তরে দিল্লিতে, ঠিক তেমনই দিল্লি থেকে অমিত শাহ কলকাতায় রাজ্যে ঠাসা কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি। অর্থাৎ বছরের শেষ দিনও রাজনীতির আছে গরম বাংলা। কি রয়েছে অমিত শাহ আজ কর্মসূচি? অমিত শাহ আজ দলের যে কার্যকর্তা, যারা কর্মকর্তা রয়েছেন, তাদের সঙ্গে আজ মিটিং করবেন। দুপুর 2টো নাগাদ সায়েন্স সিটিতে মিটিং করার কথা। তার আগে সাংগঠনিক বৈঠক, বিকেলে কলকাতা ঠনঠনিয়া কালীবাড়িতে অমিত শাহ যাবেন। তো আমার সঙ্গে সুস্মিতা রয়েছে, সুস্মিতার সঙ্গে কথা বলে একটু বোঝার চেষ্টা করব। সুস্মিতা, অমিত শাহ এই সময়ে একদিকে এসআইআর নিয়ে রাজনীতি এক খাতে বইছে, হ্যাঁ, আর অনুপ্রবেশ ইস্যুতে বিজেপি বারবার করে চাপ দিচ্ছে, রাজ্যের শাসক দল তৃণমূলের উপরে আক্রমণ করছে কড়া ভাষায়। এই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহর এই বঙ্গ সফর বছরের শেষ দিনে কি ইঙ্গিত বহন করছে? দেখো, বছরের শেষ দিনে অমিত শাহের বঙ্গ সফরেরও শেষ দিন, কিন্তু আজকে রাজনৈতিক তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ গতকাল কোর কমিটির বৈঠক এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে বৈঠক, তারপর আজ বিজেপি সাংসদ এবং বিধায়কদের সঙ্গে বৈঠক। এবং গতকালই অমিত শাহ তিনি কার্যত স্পষ্ট করে দিয়েছেন যে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপির কাছে বা রাজ্য বিজেপির একমাত্র ইস্যু অনুপ্রবেশকারী। প্রাথমিক অনুপ্রবেশকারী বা প্রথম অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে তারা মাঠে ময়দানে লড়াই করবে। পরবর্তী সময় অবশ্যই রাজ্য সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ এবং অন্যান্য যে সমস্ত ইস্যুগুলি রয়েছে, সেই জ্বলন্ত ইস্যুগুলিকে নিয়ে তারা বিধানসভা নির্বাচনের মাঝে লড়াইয়ে নামবে। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে এসআইআর আবহে, যখন এসআইআর চলছে এই মুহূর্তে রাজ্যে, সেই আবহে এসআইআর শুরুর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম এ রাজ্যে আসা এবং 3 দিনের দীর্ঘ সফর, সেখানে একাধিক সাংগঠনিক বৈঠক। এবং একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এসআইআর যে খসড়া তালিকা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, সেখানে যে নামের বাদের তালিকা দেখা যাচ্ছে, সেখানে মতুয়াদের একাংশেরও বাদের তালিকা দেখা যাচ্ছে। যে মতুয়া ভোট বিজেপির শক্ত জমি, যে মতুয়াদের মাটি বিজেপির চেনা মাটি বলেই বিজেপি নেতৃত্ব বারংবার দাবি করে এসেছে, সেই মাটি যাতে হাতছাড়া না হয় সে বিষয়েও অমিত শাহ একাধিক নির্দেশিকা পেয়েছে বিজেপি নেতৃত্ব, এমনটাও বিজেপি সূত্রে খবর এই গতকালের বৈঠক। এবং তার পরবর্তী সময় আজ বিজেপি সাংসদ এবং বিধায়কদের সঙ্গে বৈঠক। যে বৈঠক, এই যে সাংসদ এবং বিধায়কদের সঙ্গে বৈঠক, সুস্মিতা, এই বৈঠকে আমরা একটা মারাত্মক ছবি দেখলাম, গুরুত্বপূর্ণ ছবি রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে। দিলীপ ঘোষ, যে দিলীপ ঘোষকে এর আগে দেখা গিয়েছে যখন রাজ্যে প্রধানমন্ত্রী আসছেন, নরেন্দ্র মোদী আসছেন, অমিত শাহ আসছেন, দীর্ঘদিন ধরে দেখা গিয়েছে তিনি আড়ালেই রয়ে গেছেন। কখনো কখনো তো এমনও হয়েছে যে তখন তিনি রাজ্যের বাইরে। এবার দেখা গেল এই মিটিংয়ে দিলীপ ঘোষ। কতটা তাৎপর্যপূর্ণ?
দেখো 2024-এর লোকসভা নির্বাচনের পর দিলীপ ঘোষ একটি মাত্র সাংগঠনিক বৈঠকে যোগদান করেছিলেন রাজ্য বিজেপির সল্টলেক দফতরে, যেটি হয়েছিল সন্ধ্যাবেলা। তারপর রাজ্য বিজেপির নবনিযুক্ত সভাপতি শ্রমিক ভট্টাচার্য হওয়ার পর তাকে সম্বর্ধনা জানাতে একদিন বিজেপির সল্টলেক দফতরে তিনি এসেছিলেন। কিন্তু অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদী এরপর গত এক বছরের বেশি সময়ের মধ্যে অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদী তিনি বারংবার এ রাজ্যে এসেছেন, জনসভা করেছেন সাংগঠনিক বৈঠক, কিন্তু সেগুলির মধ্যে একটিতেও দিলীপ ঘোষ তিনি ডাক পাননি। কিন্তু আজকের এই সাংগঠনিক বৈঠকে দিলীপ ঘোষের ডাক পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ দিলীপ ঘোষ দেখা গিয়েছে গত এক বছর 1.5 বছরের বেশি সময় ধরে নিজের যে কেন্দ্র, সেই কেন্দ্রে নিজের মতো করে কাজকর্ম চালিয়েছেন, জনসভা করেছেন, পথসভা করেছেন, এবং তার প্রভাব তার এলাকায় তিনি ফেলতে পারেন কিনা, ভোট বাক্সকে তিনি আবার উজ্জীবিত করতে পারেন কিনা, সেটাও কিন্তু এই মুহূর্তে দেখার। এবং অমিত শাহ তিনি আজ দিলীপ ঘোষকে আলাদা করে কোনো বার্তা দেন কিনা সেদিকেও নজর রাখতে হবে। এবং দিলীপ ঘোষের আজকের আশায় বিজেপির একাংশের নেতৃত্ব তারা যেমন খুশি একদিকে, ঠিক তেমনই দিলীপ ঘোষকে আগামী নির্বাচনে কতটা কাজে লাগানো হবে, কিভাবে কাজে লাগানো হবে, বিজেপি কিভাবে তাকে ময়দানে লড়াইয়ে নামাবে, সে বিষয়ে আজকে অমিত শাহর তরফ থেকে কিছু বক্তব্য এবং সুস্মিতা, এই যে সাংগঠনিক দিকটা মজবুত করার জন্য অমিত শাহ যদি বঙ্গ সফরের একটা গুরুত্বপূর্ণ দিক হয় যে সাংগঠনিক দিক মজবুত করা, যে বিষয়গুলো বারবার সামনে চলে আসছে, একজোট হয়ে কাজ করার, কিভাবে কাজ করতে হবে বিজেপি কর্মী সমর্থক বা বিজেপি নেতাদের, তার একটা গাইডলাইন তৈরি করা। তার পাশাপাশি আরেকটা দিক হলো তৃণমূলকে বেঁধা, অনুপ্রবেশ ইস্যু, দুর্নীতি ইস্যু, তৃণমূলকে বেঁধা, অর্থাৎ এক তো নিজের দিকটা ঠিকভাবে মজবুত করে নেওয়া সাংগঠনিক দিক, দ্বিতীয়ত প্রতিপক্ষকে করা আক্রমণ। অবশ্য ঠিক উল্টো দিক থেকে দেখতে গেলে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও, বাঁকুড়া থেকে সে ছবি আমরা দেখেছি। ये भारतीय जनता पार्टी का सिद्धांत है और हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ता से लेके मोदी जी तक कटिबद्ध है कि मूल समेत तृणमूल कांग्रेस की सरकार को हम उखाड़ कर फेंक देंगे, 2/3 मेजोरिटी के साथ सरकार बनाएंगे। तो टारगेट हो ही गया। একজন দুঃশাসন এসছেন বাংলায়, ভোট আসলে দুর্যোধন আর দুঃশাসনরা আসেন, দু চোখে দেখলেই আতঙ্ক হবে, এই বুঝি কিছু ক্ষতি করতে এলো রে, গেল রে গেল রে গেল রে। ভ্রষ্টাচারী হোম মিনিস্টার রিজাইন করো, ইউ মাস্ট রিজাইন। বছর শেষ, ঠান্ডায় কাঁপছে বাংলা। শীতের এমন দিনেই রাজনীতির আঁচে গরম রাজ্য। বঙ্গ সফরে এসে একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে এদিনই বাঁকুড়ায় বড়জোড়ার মঞ্চে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। क्या बंगाल की मुख्यमंत्री जवाब दे सकती है कि असम में घुसपैठ क्यों बंद हो गई, त्रिपुरा में घुसपैठ क्यों बंद हो गई, कश्मीर की बॉर्डर पर घुसपैठ क्यों नहीं होती है, सिर्फ बंगाल में क्यों होती है? क्योंकि आपकी निगहबानी में घुसपैठ कराई जाती है और बंगाल को धीरे धीरे डेमोग्राफी चेंज कर कर आपकी वोट बैंक को पुख्ता करनी जाती। अगला चुनाव घुसपैठियों को निकालने के मुद्दे पर और घुसपैठ रोकने के मुद्दे पर लड़े जाने वाला है। বাংলায় শুধু অনুপ্রবেশকারী, কাশ্মীরে নাকি নেই। তাই যদি সত্যি হয় বন্ধু, একটা কথার উত্তর চাই, পহেলগাঁও তাহলে কি আপনারা করলেন? দিল্লিতে কিছুদিন আগে যে ঘটনা ঘটে গেল, অনুপ্রবেশকারী বাংলা ছাড়া কোথাও নেই, তাহলে কি আপনারা করলেন? যত দোষ বাংলা, এই রাজনৈতিক হ্যাংলা। बीएसएफ को भूमि देनी पड़ेगी फेंसिंग के लिए भारत सरकार को। मेरे स्तर पर मैंने 7 पत्र लिखे ममता बनर्जी को। ये 6 साल के अंदर 3 बार गृह सचिव यहाँ कर मीटिंग कर कर गए चीफ सेक्रेटरी से। मैं पूछना चाहता हूं तृणमूल कांग्रेस की सरकार को, जमीन देने में क्या डर है? कि आपकी कोई रिस्पॉन्सिबिलिटी नहीं है या आप घुसपैठ होने देना चाहते हो? জিজ্ঞেস করুন অনুপ্রবেশ কার হাতে? তোমার হাতে। জিজ্ঞেস করুন দুঃশাসন মন্ত্রী, বিএসএফ কার হাতে? অনেক জমি তোমায় দিয়েছি, 1.5 কিলোমিটারটাকে 50 কিলোমিটার বাড়িয়ে দিয়ে গ্রামে গ্রামে ঢুকে বিএসএফ কে দিয়ে থ্রেট করছো। আমি বিএসএফ এর বিরুদ্ধে নই, যদি বিজেপির কথাই চলে তাহলে তো বলতেই হবে।
आपने लंबे समय तक कांग्रेस को मौका दिया, 34 साल तक कम्युनिस्ट पार्टी को मौका दिया, 15 साल तक ममता बनर्जी को मौका दिया। इनका ट्रैक रिकॉर्ड नीचे 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 गिराने का है। अब इससे नीचे कोई जगह नहीं बची है। पूर्ण बहुमत की, प्रचंड बहुमत की एक भारतीय जनता पार्टी की सरकार बनाइए। हम कवि गुरु की कल्पना का, विवेकानंद की कल्पना का, बंकिम बाबू की कल्पना का बंगाल बनाएंगे, सोनार बांग्ला बनाएंगे। আগের বার এসে বলেছিল ইসবার 200 পার হয়ে গেছে পোগার পার, ইলেকশন আসলেই বলে সোনার বাংলা করে দেব। একবার বিজেপিকে ভোট দাও, বল তুমি উড়িষ্যায় তোমার রাজ্য, বাংলা ভাষায় কথা বললে মারবে, রাজস্থানে কথা বললে মারবে, তুমি উত্তরপ্রদেশে কথা বললে মারবে, তুমি কচু কাটা করবে, আর তুমি সোনার বাংলা করবে। भारत सरकार का पक्षपाती कामकाज का तरीका होता तो वो तमिलनाडु को भी अप्लाई हो सकता था, तेलंगाना को भी अप्लाई हो सकता था। सभी जगह इंफ्रास्ट्रक्चर के काम अच्छे चल रहे हैं, सिर्फ बंगाल में तकलीफ क्यों आ रही है? जो एंक्रोचमेंट है वो खाली कराने का काम राज्य सरकार का है। यहाँ भारत सरकार जो भी योजना लाए इसका विरोध करना, ये मानसिकता से सरकार चल रही है। মমতা ব্যানার্জি জমি না দিলে এই তারকেশ্বর বিষ্ণুপুর লাইন কে করে গেছে? মমতা ব্যানার্জি করে গেছে, আপনি নন। আমি যদি জমি না দিতাম তাহলে ইসিএল এর জমিগুলো কয়লা তুলবার জন্য কোথা থেকে আসতো? রানীগঞ্জে জমি কে দিয়েছে? জামুরিয়ায় জমি কে দিয়েছে? বাঁকুড়ায় জমি কে দিয়েছে? বড় বড় কথা, মিথ্যে কথা। ममता बनर्जी इस बात का जवाब दे सकती है कि आपके मंत्रियों के ठिकाने पर से 27 करोड़ रुपया मिलता है, जिसको गिनते गिनते नोट गिनने की मशीन भी गर्म होकर बंद हो जाती है। 27 करोड़, 20 करोड़, 15 करोड़ ये राशि मिल रही है, आपकी कोई अकाउंटेबिलिटी नहीं है। पार्थो चैटर्जी, ज्योति प्रिय मलिक, अनुव्रत मंडल, जीवन कृष्ण शाह, माणिक भट्टाचार्य, चंद्रनाथ सिन्हा, परेश पाल, कुंतल घोष जेल में जाते हैं। फिरहाद हकीम वो भी आरोपी बनाए जाते हैं। शोभन चैटर्जी आरोपी बनाए जाते हैं। कुणाल घोष 3 साल जेल में रहकर आते हैं, और आप कहती है कि भ्रष्टाचार नहीं हो गया। আধার কার্ড করতে টাকা নিয়েছিল। যদি আমার মন্ত্রীরা 4 জন চুরি করে থাকে, আপনি জেল খাটিয়েছেন 4 বছর 5 বছর। আপনার কজন মন্ত্রীকে জেল খাটিয়েছেন? আপনি কবার জেল খেটেছেন এত লোককে খুন করার জন্য? বলে তৃণমূলের সবাই চোর, তুমি সাধু, তোমার তো হাজার হাজার কোটি টাকা আসছে কোত্থেকে? বলে আমরা পরিবারতন্ত্র করি না। তা পরিবারতন্ত্র করবে কি করে? তুমি তো তুমি চাও না তোমার ছেলে মার খাক, তোমার ছেলে অ্যারেস্ট হোক, তোমার ছেলে খেটে বেড়াক, তোমার ছেলে ইন্টারন্যাশনাল স্পোর্টসের প্রেসিডেন্ট হবে। সেখানে তো হাজার হাজার কোটি টাকা নয়, কত কত সহস্র সহস্র কোটি টাকার আমদানি হবে। নিউজ 18 বাংলা। দলীয় কর্মীদের মনোবল একেবারে চাঙ্গা করে দিয়ে যেতে চাইলেন বছরের শেষ দিনে অমিত শাহ। সেজন্যই তিনি গতকাল বললেন যে 15ই এপ্রিলের পরে বাংলায় বিজেপি, যে বিজেপি বাংলায় নবজাগরণ আনবে বাংলার সংস্কৃতিতে। শুনুন। बीजेपी सरकार का संकल्प 15 अप्रैल 2026 के बाद जब भाजपा सरकार बनेगी, बंग गौरव, बंग संस्कृति, उसके पुनर्जागरण की हम फिर से शुरुआत करेंगे। কিন্তু এই যে এসআইআর, এই এসআইআরে কোথাও যেন মতুয়াদের একটা মনে ভয় ধরে গেছে। তার কারণ সেই যে সুপ্রিম কোর্টের সেই ভার্ডিক্ট, যেখানে বলা হচ্ছে যে আগে নাগরিকত্ব, তারপর ভোটের অধিকার। সেজন্য অমিত শাহ আসছেন, তার আগে নরেন্দ্র মোদী এসেছেন, কিন্তু মতুয়া প্রসঙ্গ তাদের ভাষণে থাকলেও মতুয়ারা আশ্বস্ত হলেন কি, এ প্রশ্ন উঠছে। मতুয়াओं को डरने की कोई जरूरत नहीं है। এসআইআর করে ভোটটা কেটে দিল, আর এখন আবার বলছে যে ভয় নেই।
আগামী বছর বিধানসভা নির্বাচনে কি মতুয়ারা ভোট দিতে পারবেন? এসআইআর চলাকালীন এই প্রশ্নই ভাবাচ্ছে মতুয়াদের অনেককেই। এই পরিস্থিতিতেই কয়েকদিন আগে বঙ্গ সফরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মতুয়া প্রভাবিত এলাকার রানাঘাটে সভা করার কথা ছিল তাঁর, কিন্তু আবহাওয়ার কারণে নদিয়া যেতে পারেননি প্রধানমন্ত্রী। কলকাতা বিমানবন্দর থেকে ভার্চুয়াল ভাষণ দেন, কিন্তু সেই ভাষণে মতুয়াদের কথা ছিল না। বাংলা থেকে ফিরে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নরেন্দ্র মোদী লেখেন, প্রত্যেক মতুয়া এবং নমশূদ্র পরিবারকে আশ্বাস দিচ্ছি তাদের সেবা করব। তাঁরা তৃণমূলের অনুগ্রহে এখানে নেই, তাঁরা সিএএ এর মাধ্যমে সম্মানের সঙ্গে ভারতে বসবাসের অধিকার পেয়েছেন। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার এলে মতুয়াদের জন্য আরও বেশি করে কাজ করবে। মোদী মতুয়াদের আশ্বাস দিলেও অনেকেই অভিযোগ করেন, মতুয়াদের নাম কিভাবে ভোটার তালিকায় রাখা যাবে তার কোনো দিশা প্রধানমন্ত্রীর কথায় মেলেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর বাংলায় এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনিও আশ্বস্ত করলেন মতুয়াদের, কিন্তু নতুন ভোটার তালিকায় নাম উঠবে কিভাবে তার দিশা দেখাতে পারলেন কি? मतुआओं को डरने की कोई जरूरत नहीं है। ये भारतीय जनता पार्टी का वादा है। जो शरणार्थी बंगाल में आए हैं वो भारत के नागरिक है, इनका कोई नुकसान नहीं कर सकता, ममता बनर्जी भी नहीं कर सकती। এসআইআর করে ভোটটা কেটে দিল, আর এখন আবার বলছে যে ভয় নেই। তার মানে গরুটারে মেরে দিয়ে জুতো দান করলো। অমিত শাহ মতদের বারবার করে এসছে, আর বারবার করে এই ধরনের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দিয়ে তাদের আজকে ভোট নিয়ে, এবং আমি বলবো যে এখন লাস্ট অব্দি তাদের একটাই কথা, ভোট কেটে গেলেও কোনো চিন্তা নেই, আপনার নাগরিকত্ব দেবো। তার মানে কি এসবের মানে হচ্ছে যে মুসলমানের নাম করে, রোহিঙ্গার নাম করে মতদের ভোটটা কেটে দিয়ে তাদের ডিটেনশন ক্যাম্পে ঢুকাবে। আমরা 2002 সালের পরের থেকে যে ভোট দিয়েছে 24 পর্যন্ত, সেই ভোটে যারা দিয়েছে তাদের অধিকারটা থাকুক, সেই অধিকারটা দিয়ে যাক। তবে তো আমরা মনে করবো যে না, মতুয়াদের জন্য উনি সঠিক কাজ করেছেন। চিঠি করে ডেকেছে এবং তাদেরকে নতুন করে প্রমাণ দিতে হচ্ছে তারা কোথার থেকে কিভাবে কি করবে। সত্যি ওরা ভীত, সন্ত্রস্ত এবং আতঙ্কিত। তো আমরা মৌখিক আশ্বস্ত চাইছি না, আমরা চাইছি সাংবিধানিকভাবে লিখিতভাবে কোনো প্রতিশ্রুতি দিক যে এদের কোনো সমস্যা হবে না। শুধু আতঙ্কিত বলা ভুল, মানে এদের খা ঘুম নেই এখন মানে সুইসাইড করার মতো পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। নিউজ 18 বাংলা। অমিত শাহ সরাসরি দেখছেন সাংগঠনিক বৈঠক, সেখানে অমিত শাহ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য তাকে স্বাগত জানাতে এসছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানকার এই বৈঠক। আমার সঙ্গে সুস্মিতা রয়েছেন এখান থেকে। সুস্মিতা, সব বঙ্গ বিজেপির সব নেতাদেরই এখানে দেখা যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে তারা বেশ উৎসাহী। বছরের শেষ দিন তারা দেখছেন অমিত শাহ আছেন, এবং অমিত শাহ এই এখান থেকে ঠিক কি কি হতে পারে বলে মনে হয় তোমার এই বৈঠক থেকে? কি কি হতে পারে তার জন্য পরিকল্পনা বিষয় অমিত শাহ ঢুকলেন, কিন্তু তার সঙ্গে বিমান সন্তোষ তিনি থাকলেন। কেন্দ্রীয় নেতৃত্ব অবশ্যই বিজেপির শীর্ষ নেতৃত্ব সঙ্গে অধিকারী, শ্রমিক ভট্টাচার্য আজকের এই বৈঠক বিজেপি বিধায়ক এবং সাংসদদের নিয়ে এই বৈঠক আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্য পূরণে কি কি করণীয় বিধায়কদের, কি করণীয় সাংসদদের বিষয়ে এখানে একটু অডিওর সমস্যা হচ্ছে সুস্মিতা, পরবর্তীতে যোগাযোগ করছি তোমার সঙ্গে সরাসরি। সেই ছবি দেখলেন। এই জায়গায় এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের নজর থাকবে হেডলাইন্সের পর।